আজ 16ই জুলাই বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বিগ ব্রেক। 21শে জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ। কোথায় সভা করবে কালীঘাট শিবির? মমতাকে ছেড়ে ঋতব্রতর হাত কেন ধরলেন মদন? আসল কারণ ফাঁস করে দিলেন অধীর। কয়লার জন্য দিনে 40 লক্ষ দিতে হতো, মমতার হাত ছাড়ার পর বোমা ফাটালেন অনুব্রত। শুধু বোনাসই হবে কয়েক লাখ টাকা। বাংলায় 7ম পে কমিশন চালু হলে ডিএ সহ আপনার স্যালারি কত বাড়বে? হোয়াটসঅ্যাপে মমতাকে সরি লিখে ঋতব্রতদের মিত্র হলেন মদন। স্ত্রী পুত্ররা ইডির তলব পাওয়ার পরেই শিবির বদল। 7ম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী হলে জানুন। অভিষেক বাঘের মতো লড়ছে, দলত্যাগীদের ওটা আসলে সস্তা বাহানা। লাইভে এসে বেঈমানদের মুখোশ খুললেন মমতা। পাশে বিজেপি বিধায়ক, মুখে আমি শুভেন্দুদার সাপোর্টার, রচনার মুখে শুধুই বিজেপি। যা বললেন তুঙ্গে উঠল জল্পনা। ভোটে হেরে কেষ্টকে 4 বার ফোন মমতার। ওপার থেকে কি আবদার করেছিলেন নেত্রী? বিস্ফোরক রহস্য ফাঁস। মমতা আমাকে এনডিএতে লড়তে বলেছিলেন, কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে শোরগোল। শুদ্ধ চিত্তে যে ভক্তরা দান করেননি তাদের প্রণামী চুরি হয়েছে। রাম মন্দির কাণ্ডে মন্তব্য উত্তরপ্রদেশের স্পিকারের। দুর্গাপুজো নিয়ে শ্রমিকের বার্তার পরই উত্তাল সুরুচি। সভাপতির বিরুদ্ধে পথে স্থানীয়রা দিলেন বড় হুঁশিয়ারি। গলার স্বরের নমুনা দিতে লাগলো 98 মিনিট। এক পাতার স্ক্রিপ্ট, একবার দ্রুত একবার ধীরে পড়তে হয়েছে অভিষেককে। আজ থেকেই টিকিট বুকিং নিয়মে বড় বদলাচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইট ও রেল ওয়ান অ্যাপ। কি নতুন ফিচার্স? চলছে তথ্য যাচাই। বাতিল হতে পারে প্রচুর রেশন কার্ড। আপনার নামও কি বাদ যাবে? জেনে নিন। সবাই পাবেন আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুরু হতে চলেছে আবেদন। যুবশক্তি 3000 টাকা পেতে এই কাগজ দেখাতেই হবে। ধর্ষণের আর্থিক সাহায্যেও দুর্নীতি। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্ভয়া দিদি শ্রীরূপার। ভেরিফিকেশন শেষ, আজই বদল হবে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস। কারা পাবেন তৃতীয় কিস্তির 3000? ভুয়ো নথিতে 3.90 কোটি ঋণ। হাওড়ায় ব্যাংক জালিয়াতি চক্রের পর্দাফাঁস। মিলল 1.5 কোটি টাকা। গাড়ি আছে, বাড়িও আছে, শুধু নেই তৃণাঙ্কুর। রেজাল্টের পর থেকে কোথায় গেলেন তিনি? সীমান্ত জুড়ে অত্যাধুনিক বেড়া নির্মাণে জমি হস্তান্তর সম্পূর্ণ। এক্সপোস্টের জেলাভিত্তিক পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর। চলছে ভেরিফিকেশন। এই মাসে পিএম কিষাণের 3000 টাকা ঢুকতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। গাইবান্ধা মন্দির দর্শনে যাওয়ার পথে বাস থামিয়ে হিন্দু দর্শনার্থীদের মারধর বাংলাদেশি মৌলবাদীদের। প্রধান বিচারপতির নামে গালিগালাজ, আদালতে কাগজ ছুড়ে তোলপাড়। সুপ্রিম কোর্ট রেহাই দিলেও গ্রেপ্তার সেই যুবক। উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। 1000-এর বেশি চাকরির সুযোগ। কালীঘাট তৃণমূলকে 21শে জুলাই কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে হবে সমাবেশ, বেঁধে দিল শর্ত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে। কি জানাচ্ছে আইএমডি? আগামী 24 ঘন্টার মধ্যে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে 17 দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক। ভাঙছে শরীর, উদ্বেগে শিক্ষিত সমাজ। অবশেষে মিলবে সরকারি তকমা। শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির সমর্থনে জুনমালিয়া। অনাস্থা ভোটে এগরা 2 পঞ্চায়েত সমিতির বোর্ড ও গেরুয়া শিবিরের দখলে। মহা ব্রেকিং। 13 বছর পর মুখ্যমন্ত্রীর দরবারে কান্দনে। চরম গাফিলতির বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। আগামী 21শে জুলাইয়ের মহাসমাবেশ নিয়ে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ ও শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে আদালত স্পষ্ট জানিয়েছে, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাউসের বদলে এবার ভিক্টোরিয়া প্ল্যানেটোরিয়াম চত্বরে 21শে জুলাইয়ের সভা করতে হবে কালীঘাট শিবিরকে। যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে এই সভার জনসমাগমে কড়া লক্ষণরেখা টেনে দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই সভায় 2500 জনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে দুপুর 12টা থেকে বিকেল 3টা 30 মধ্যে পুরো সভা শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 18 জুলাইয়ের মধ্যে 20 জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর পুলিশের কাছে জমা দেওয়ার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার ফের একবার ভাঙন দেখা দিয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে। সকলকে অবাক করে দিয়ে মমতা ব্যানার্জিকে ছেড়েছেন তার অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত মদন মিত্র। বুধবার দুপুরে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দেখা করে মমতা ব্যানার্জির তৃণমূলের সঙ্গে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথার ঘোষণা করেছেন মদন মিত্র। এই ঘটনার পরই মদন মিত্র এবং বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একহাত নিয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বুধবার বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উনি বাহাদুরি দেখিয়েছিলেন, বিপ্লবী সাজার চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জির পাশে থেকে বড় বড় বাতেলা দিয়েছেন। পুলিশ দুবার বাড়িতে গিয়ে রেড করতেই সব গল্প শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখেছেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি নতুন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হয়েছে। এবার ঋতব্রত শিবিরের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। কেষ্ট দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে জেল খাটতে হয়েছে। মমতার হাত ছেড়েই বিস্ফোরক অনুব্রত। বুধবার 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে নতুন তৃণমূলের বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনুব্রত। তাকে রাজনৈতিক অবস্থান সম্বন্ধে জিজ্ঞেস করা হলে বলেন, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। একই সঙ্গে জানান, প্রথম থেকেই তিনি নেত্রীর সঙ্গে ছিলেন, এখনও দলেই রয়েছেন। তবে জেল যাত্রা সংক্রান্ত প্রশ্ন করতেই ক্ষোভ উগরে দেন কেষ্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব আনন্দের খবর অবশেষে এসে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি 7ম বেতন কমিশন গঠনের সবুজ সংকেত দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 20% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা। রাজ্যের নতুন বাজেটে এই যুগান্তকারী ঘোষণার পর থেকেই রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে তারা 7ম বেতন কমিশন কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। এই নতুন পে কমিশন এবং বর্ধিত মহার্ঘ ভাতার ফলে প্রতি মাসে কর্মচারীদের বেতনের অঙ্ক এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। চোখে কালো রোদ চশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতের পাশেই বসে থাকতে দেখা যায় তাকে। ফের ভাঙন কালীঘাট তৃণমূলে। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। চোখে কালো রোদ চশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। ঋতব্রতের ঘরে বসে কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। রাজ্যে পালাবদলের পর থেকে নয়া পে কমিশন ও মহার্ঘ ভাতা নিয়ে চর্চা তুঙ্গে। ক্ষমতায় এসেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য 7ম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নয়া পে কমিশন চালুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নয়া পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। কতটা বাড়তে পারে বেতন, রইল আপডেট। 7ম পে কমিশন কার্যকর হতে পারে জানুয়ারিতেই। 7ম পে কমিশন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই 7ম পে কমিশনের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে এক সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 26 সালের ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম পে কমিশন গঠন করা হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। আয়না বানিয়ে বা অজুহাত হিসেবে খাড়া করে যারা দল ছাড়ছেন তাদের মুখোশ খুলে দিতে চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, অভিষেক কোনো বাহানা নয়, তিনি বাঘের মতো লড়ছেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আক্রমণাত্মক অথচ আবেগী মেজাজে দলের বর্তমান সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিজেপির নিজস্ব কোনো সংগঠন নেই, তাই পুলিশ ও এজেন্সিকে ব্যবহার করে আমাদের সক্রিয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, হয় ওদের কোলে নিয়ে দোলো, না হলে জেলে যাও। দলের একাংশের বেমানির কথা স্বীকার করে নিয়ে জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে তিনি বলেন, যাদের আমরা আমাদের প্রতীকে জিতিয়েছিলাম তাদের অনেকেরই অনেক ব্যাগেজ ছিল যা আমার জানা ছিল না। রাজ্যে পালাবদলের পরই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। তৃণমূলের ছোট থেকে বড় সমস্ত মাপের নেতা শাসক দলের ছাতার তলায় আশ্রয় নিয়েছেন। চলছে ভালো তৃণমূল খারাপ তৃণমূল চর্চা। দলবদল করেছেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিও। এবার সেই সিদ্ধান্ত নিয়ে চুঁচুড়ার এক অনুষ্ঠানে মুখ খুললেন তিনি। হুগলি জেলা স্তরের দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। চুঁচুড়ার বিধায়ককে পাশে নিয়ে এদিন তিনি বলেন, চুঁচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি। অনেক স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম, কিছুই মিলছে না, উল্টে তাতে ব্যাঘাত ঘটেছে, তাই দল পরিবর্তন করেছি। আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদার সাপোর্টার। এদিন রচনা আরও বলেন, অনেক স্বপ্ন আছে, এখানে যদি দাদার সহযোগিতা পায়, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, তাহলে আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। চুঁচুড়ায় এবার মনের মতো বিধায়ক পেয়েছি, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার।
2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল ধাক্কা খাওয়ার পর কেমন ছিল কালীঘাটের অন্দরমহলের ছবিটা? পরাজয়ের গ্লানি গ্রাস করতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার শরণাপন্ন হয়েছিলেন? এতদিনে সেই রুদ্ধদ্বার ইতিহাসের এক চরম নাটকীয় অধ্যায় প্রকাশ্যে এনে তোলপাড় ফেলে দিলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। তার দাবি, ভোটে বিপর্যয় স্পষ্ট হতেই তৃণমূল নেত্রী নাকি ব্যাকুল হয়ে তাকে একের পর এক মোট 4 বার ফোন করেছিলেন। বুধবার কলকাতার গোলপার্কে ঋতব্রত তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের সামনে বোমা ফাটান একদা মমতার পরম স্নেহভাজন কেষ্ট। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হওয়া সেই অতি গোপন ফলাপের খতিয়ান দিতে গিয়ে অনুব্রত বলেন, ভোটে হারের পর মমতা আমাকে 4 বার ফোন করেছিলেন। তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে সাপোর্ট এনডিএ এবং নরেন্দ্র মোদী জিন্দাবাদ সংক্রান্ত পোস্ট করার পাশাপাশি ফেসবুকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে সাংসদ লিখেছেন, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এনডিএর হয়ে হাওড়া থেকে নির্বাচনে লড়ার সুযোগ দিয়েছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী তার হয়ে প্রচার করতে এসেছিলেন। সাংসদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের শুরুর দিকে এনডিএর সঙ্গে দলের যে রাজনৈতিক সমীকরণ ছিল তিনি সেই ইতিহাসই মনে করিয়ে দিতে চেয়েছেন নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বার্তা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগিরি বলেছেন, রাম মন্দির থেকে প্রণামীর 13 কোটি টাকা চুরি হয়েছে বলে কয়েকটি খবরে প্রচার করা হচ্ছে। এমন অভিযোগ মিথ্যা। আমার হিসেবে চুরি যাওয়া দানের অঙ্ক 4 কোটি টাকার বেশি নয়। উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার সতীশ মহানা অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির ঘটনা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মহানার বিরুদ্ধে। তিনি বলেন, যাদের দানের টাকা চুরি হয়েছে তারা হয়তো সত্যিকারের ভক্তিভরে রামলালা চরণে তা অর্পণ করেননি, তাই তা চুরি হয়েছে। সমাজবাদী পার্টি, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি প্রণামী চুরির ঘটনাকে ইচ্ছাকৃতভাবে লঘু করে দেখানোর অভিযোগ তুলেছে সতীশের বিরুদ্ধে। দুর্গাপুজোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কোনো রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি যেন একের পর এক পুজো কমিটির দায়িত্ব হাতে না নেন, সেই আহ্বানও জানিয়েছিলেন তিনি। সেই মন্তব্যের 24 ঘন্টার মধ্যেই কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজোর সুরুচি সংঘের নতুন কমিটি ঘিরে শুরু হলো বিতর্ক। বুধবার নিউ আলিপুরে ক্লাবের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, নতুন কমিটি তাদের মতামত ছাড়াই গঠন করা হয়েছে এবং সেখানে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। বিক্ষোভকারীদের দাবি, নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সৌরভ শিকদার, তার সঙ্গে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠদেরও কমিটিতে রাখা হয়েছে। তাদের প্রশ্ন, দমদমের বিধায়ক সৌরভ শিকদার নিউ আলিপুরের এই পুজোর দায়িত্ব নিতে এলেন কেন? নমুনা রেকর্ড করার এই প্রক্রিয়া স্পেকট্রোগ্রাফিক অ্যানালিসিস নামে পরিচিত, তা আঙুলের ছাপের মতো নির্ভুল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার বিধাননগর আদালতে গলার স্বরের নমুনা দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 11:49 নাগাদ তিনি আদালতে পৌঁছন। সেখান থেকে বেরোন দুপুর 1:27 অর্থাৎ মোট 98 মিনিট তিনি আদালতে কাটিয়েছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করিয়েছেন ছিলেন সিআইডি এবং ফরেন্সিক আধিকারিকেরাও। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোটের ফল প্রকাশের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তার ভিত্তিতে তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিআইডি। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, অভিষেকের জন্য এক পাতার একটি স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল, যা মোট 2 বার পড়তে বলা হয় সাংসদকে, একবার দ্রুত আর একবার ধীরে ধীরে। কোটি কোটি রেল যাত্রীদের জন্য বড় সুখবর। আইআরসিটিসি তাদের ট্রেন টিকিট বুকিং ওয়েবসাইট ও প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমকে সম্পূর্ণ নতুন রূপ দিতে চলেছে। পুরনো ওয়েবসাইটের প্রধান সমস্যা ছিল এর ধীরগতি এবং অতিরিক্ত ট্রাফিকের চাপ সামলাতে না পারা। বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের সময় একসাথে লাখ লাখ মানুষ লগ ইন করার ফলে সার্ভার ডাউন হয়ে যেত বা পেমেন্ট আটকে যাওয়ার মতো ঘটনা নিত্যদিনের ছিল। এই সমস্যা দূর করতেই আইআরসিটিসির নতুন উদ্যোগ। সাধারণ এবং সংরক্ষিত উভয় টিকিট বুকিং প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে। 15 জুলাই থেকেই তার দেশ জুড়ে কার্যকর হয়েছে। আইআরসিটিসি ওয়েবসাইট ও অ্যাপের আধুনিকীকরণ টিকিট বুকিংয়ের প্রক্রিয়াকে আরও সহজ করতে আইআরসিটিসি নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ সরকারি ভর্তুকিতে রেশন পান। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু পরিবার বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল, গম সহ বিভিন্ন খাদ্যশস্য সংগ্রহ করেন। তবে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে অনেক অযোগ্য ব্যক্তিও রেশন সুবিধা পাচ্ছেন। সেই কারণেই এবার অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে রেশন কার্ড যাচাই ও বাতিলের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন রাজ্যে রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, তদন্তে এমন বহু রেশন কার্ড চিহ্নিত হয়েছে যেগুলির উপভোক্তারা প্রকৃতপক্ষে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। সেই সব ক্ষেত্রেই প্রয়োজনীয় যাচাইয়ের পর রেশন কার্ড বাতিলের সুপারিশ করা হয়েছে।
বর্তমানে রাজ্যের জনপ্রিয় স্কিমগুলোর মধ্যে এক নম্বরে অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আসার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের মহিলাদের আগ্রহ তুঙ্গে তুঙ্গে বিতর্ক। অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এই নিত্যে বিক্ষোভে রীতিমতো উত্তাল পরিস্থিতি বঙ্গে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। অন্নপূর্ণা যোজনায় চলছে ভেরিফিকেশন। গত রবিবার মুখ্যমন্ত্রী বলেছেন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, গেল রব তোলার দরকার নেই, সবাই পাবেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। সেই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই লক্ষ লক্ষ উপভোক্তা টাকা পাবেন। জুলাই মাসে টাকা ঢোকার দিকেই এখন নজর সকলের। আগামী অক্টোবর থেকে রাজ্যে চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পে স্নাতক বেকাররা প্রতি মাসে 3,000 টাকা এবং মাধ্যমিক পাস এমন যোগ্য আবেদনকারীরা 2,000 টাকা পাবেন। তবে যুবশক্তির টাকা পেতে এই কাগজ দেখাতেই হবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। চলতি বাজেটে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকে চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে। ধর্ষণের আর্থিক সাহায্য ঘোষণা করা হলেও তা পায়নি দুই পরিবার। এই টাকা নিয়েও দুর্নীতি করা হয়েছে অভিযোগ তুললেন নির্ভয়া দিদি নামে পরিচিত প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এই ঘটনারও ফাইল খোলা হবে বলে জানিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, ওই দুই পরিবার যাতে সরকার ঘোষিত তাদের প্রাপ্য টাকা পায় তার জন্য নতুন সরকারকে আবেদন জানাবেন। মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন তিনি। শ্রীরূপা দেবী উত্তরের দুটো ধর্ষণের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রথম ঘটনাটি হলো দার্জিলিং জেলার দুর্গাপুর চা বাগানের। ওই বাগানের একজন যুবতীকে 2021 সালের জুন মাসে ধর্ষণ করা হয়। তারপর 2022 সালের অক্টোবর মাসে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 2023 সালের মার্চ মাসে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন তৎকালীন রাজ্য সরকার। কিন্তু এখনো অবধি সেই টাকা পায়নি ওই পরিবার।